হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি কিভাবে প্রেম হ্যাঁ, করতেছেন? হাঁটুর বয়সী ছেলেটাও কিন্তু আমার সাথে প্রেম করেছে এবং সারা দুনিয়া দেখিয়েছে। আসলে কি আপনি সুগার মামি? ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন শি ইজ সাইকো, শি ইজ মেন্টালি আনস্টেবল। কি আমি না হয় ওর সাথে অ্যাডজাস্ট করতে পারলাম, ওই জিনিসটা কেউ ভাবলো না যে ওই ছেলেটা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট। লাভের ক্ষেত্রে এইজটা কি ম্যাটার করে? বয়সটা যদি ম্যাটার করতো তাহলে তার বয়সী একটা ছেলে আমার কাছে আসতো না, সে তার বয়সী একটা মেয়ে খুঁজে নিত। মামুন যদি কখনো ফিরে আসে, অবভিয়াসলি ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেস কার্ডের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে, এবং আজকে আমার সাথে আমার স্টুডিওতে আড্ডা দিতে চলে এসেছে খুব ফেমাস বা জনপ্রিয়, আমি যাই বলি না কেন, আমাদের সবার পরিচিত মুখ লায়লা আপু। আমি লায়লা আপুই বলি কারণ হচ্ছে আমি আপুকে অনেক ভিডিওতে দেখেছি, সবসময় রিলসে দেখি। কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি? আমিও খুব ভালো আছি। আপনাকে সবসময় যখন আমি ভিডিওতে দেখি, মানে আমার কাছে মনে হয় আপনি অনেক সফট, মানে নরম মনের একজন মানুষ, মানে খুব কথাও অনেক কম বলেন। অ্যান্ড আপনার অনেক ধৈর্য, যেটা বলবো যে অন্য কেউ হলে মাথা নষ্ট হয়ে যেত। মানে লাইক নর্মালি আমি কোনো একটা পোস্ট দিলে ওইখানে একটা মানে নেগেটিভ কমেন্ট পেলে আমি সাথে সাথে পোস্টটা ডিলিট করে ফেলি, বাট আপনি এটা করেন না। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি ছোটবেলা থেকে শুরু করি। নানা জায়গায় কেটেছে, দেশের নানা জায়গায় ছিলাম। বেসিক্যালি ক্যান্টনমেন্টগুলো যেখানে আছে সেসব জায়গায় ছিলাম। আপনি একটা জিনিস ভুল বলেছেন, সেটা হচ্ছে আমার একটু ধৈর্য নাই। আমি যখন মানুষ কলিং বেল টিপে, হয়তো একটা টিপে আমি একসাথে 10-12টা টিপে দিই। আমার পেশেন্স বলে কোনো কিছুই নাই। কিন্তু আপনার ফেস দেখলে মনে হয় খুব ঠান্ডা, মানে ঠান্ডা, সেটা ঠিক আছে। হ্যাঁ, খুব ঠান্ডা। মানে নর্মালি যেটা হয় যে একটা সবাই একটা মানে ইমপ্যাক্ট মানে ক্রিয়েট করে যে হ্যাঁ লায়লা, বাট অ্যাকচুয়ালি তার না। মানে আমরা যারা মেয়েরা যারা আমরা আছি বা যারা আসলে ফিল করি আপনাকে, আমার কাছে মনে হয় যে লাইক মানে আপনি অনেক অসম একটা মানুষ, মানে আমার কাছে এরকম মনে হয়েছে। এই জন্য বারবার আমি আপনাকে করতাম যে আপু আপনি আসেন, আপনার সাথে একটা আমরা একটা দেখা হয় অনেক ভালো। হ্যাঁ, দেখা ভালো লাগলো, একটা সেশন করি আমরা। বিকজ আমার কাছে মনে হতো যে অন্য সেশনগুলোতে লাইক আপনাকে যে একই গতানুগতিক কোশ্চেন, একইভাবে ইনসাল্ট করা, মানে মেয়ে হয়ে আমরা মেয়েকে ইনসাল্ট করতেছি, এটা আমার কাছে খুবই মানে ভালো লাগতেছিল না। অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও কারো আসলে ওরকম ধারণাও নাই, বিকজ দরকার নেই আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে ধারণা করা। বিকজ আপনারাও জানেন যে ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে সব মানুষেরই একটা ডিফারেন্ট লাইফ থাকে। আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে ম্যাটার করে না এখানে। এটা আমার লাইফে কোনো ইম্প্যাক্টও পড়ে না যে আমি ব্যাকগ্রাউন্ডে কি ধরনের, সেটা আমার ওই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোনোভাবেই ইম্প্যাক্ট পড়ে না। সো আমার মনে হয় ওটা বাদই থাকুক। জার্নিটা কিভাবে, মানে আপনি কাজ কি করতেন? করতাম কিছু একটা, এই যে যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড লাইফ আসলে শেয়ার করার মতো না ভার্চুয়াল ইয়েতে, বাট কাজ করেছি, এখনো করছি, ইনশাআল্লাহ করে যাব। বিকজ ওইটা আমার বেসিক লাইফ। আমার বেসিক লাইফ আমি হ্যাম্পার করব না কখনোই। আমার বেসিক লাইফটা আমার ঠিক থাকবে। পড়াশোনা করেছেন কি নিয়ে? আমি হিউম্যান রিসোর্সে এমবিএ করেছি। এটাই আমার মানে এতটুকু পড়া হয়েছে, পরে ফার্দার পড়া এখনো হয়নি, মানে সুযোগ পাইনি লাইফের নানা ইয়েতে। সো এতটুকু আছে, বাট এখন মনে হচ্ছে যে এখন যেহেতু লাইফটা আবার সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আবার পিএইচডি করতে পারবো ইনশাল্লাহ। পিএইচডি, ওয়াও! মানে আমরা আসলে যারা আপনাকে নিয়ে কমেন্ট করে বা যারা আপনাকে নিয়ে কথা বলে, তাদেরও মনে হয় এত আসলে ওই এই পর্যন্ত মানে আপনি এখানে মানে পিএইচডি করার চিন্তা করছেন, কিন্তু তাদের ওইটুক সামর্থ্য নেই যে তারা পড়াশোনা করছে নাকি সেটা। ওটা আসলে ম্যাটার করে না। আসলে ভার্চুয়াল লাইফটা টোটালি ডিফারেন্ট। ওখানে আপনার ধরেন আমাকে যারা দেখছে ফেসবুকে, এখন ফেসবুক যার কাছে স্মার্টফোন আছে সেই দেখছে, তার কোয়ালিফিকেশন কি আর আমার কোয়ালিফিকেশন কি, এটা যদি আমি কম্পেয়ার করতে যাই তখন আমি মনে মনে অনেক স্যাড হয়ে যাব। হ্যাঁ, যে আপনাকে কে কথা বলছে বা আপনাকে কে বুলি করছে, এটা যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফের সাথে ম্যাচ করান তখন দেখা যাবে যে আপনি অনেক স্যাড হয়ে গেছেন। সো ওইটা আমি চিন্তাই করি না। এবার আপনার রিলেশনশিপে আসি, বাদ বাকি পাস্ট নিয়ে আমরা কথা বলি। মামুনের সাথে পরিচয়টা কিভাবে হলো আপু? মামুনের সাথে ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচয় হচ্ছে। আচ্ছা, মানে টিকটক? ওর সাথে আমার কথা হয়েছে আসলে ইনস্টাগ্রামে। হ্যাঁ, বাট আপনার কাছে ওকে দেখে মনে হয়েছে যে ওর সাথে প্রেম করা যায়? মানে না, ডেফিনেটলি এটা আমার কখনোই মনে হয় না। তাহলে কেন? এই গল্পগুলো আসলে আগেও অনেক বলে আসছি, আবারও বলছি আপনার দর্শকদের জন্য। সেটা হচ্ছে যে ওর সাথে আমার প্রেম করা, রিলেশন করা, দেখা করা, এই টপিকটা আমার কাছে কখনোই আসে নাই। প্রথম
ওকে। ওর সাথে আমি দেখাও করিনি 3-4 মাস যখন থেকে আমরা কথা বলি। তো এমনি কথা হতো যে তখন করোনার টাইমে ছিল, কোভিড ছিল, কোভিড ছিল, তখন দেখতাম ওর ভিডিওগুলো দেখতাম। ওর লাইফের একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল যে ওর একটা মারামারির ঘটনা হয়েছিল ওর সাথে, অপুর সাথে, দিয়াবাড়িতে একটা মারামারির ঘটনা হয়েছিল। খুব বড়, সো ওইটা একটা বড় ইনসিডেন্ট হওয়াতে তখন আমার কাছে না খুব ওকে খুব সিলি মনে হতো, একদম বাজে মনে হতো। মানে ভালো লাগা তো পরে, মানে আমার মানে আমি যেরকম আমার কাছে মনে হয়, মানে আমি আপনাকে যেভাবে দেখি আমার কাছে মনে হয় যে আপনার সাথে কোনোভাবেই যায় না। ওটা তো তখন তো যাওয়ার কথা তো পরে, তখন আমি খুব মানে খুব সিলি লাগতো। তারপরে দেখতাম কি তখন থেকে মানে যেটা হতো যে নিউজ ফিডে আসতো, একবার দেখে ফেলেছি তো ফেসবুকের ইয়ে তো স্ট্র্যাটেজি তো আপনি জানেননি, যেটা আপনি দেখবেন সেটাই আসতে থাকবে, বারবার আসতে থাকবে। সো ওই টপিকটাই বারবার আসতে আসতে তখন দেখলাম যে বেচারা খুব ছোট একটা মানুষ, সে খুব স্ট্রাগল করে তার ফ্যামিলিটা রান করছে, তার ফ্যামিলিতে কেউই কিছু করে না, আনএমপ্লয়েড। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাই আর বোন ওরা কথা বলতে পারে না। তো এইসব নিয়ে তখন ওর জন্য একটু মায়া হলো। তো তখন ওর ভিডিওগুলো দেখা শুরু করলাম যে ও আসলে কি করে, এন্ড হোয়াট ইজ লাইকি, হোয়াট ইজ টিকটক। এটা আপনি জানতাম না, এটা আপনিও জানতেন, আমি শিওর এখনো হয়তো জানেন না। মানে লাইকি আমার আছে আপু, কিন্তু মানে ওই যে বানাতে হবে বা ওইটাতে লাইভ করা লাগে, মানে এগুলা মানে আপনার সাথেও নিশ্চয়ই ওই সময় নিশ্চয়ই এটা যেত না, বা না ওইটা তো ওইটা এই দুইটা অ্যাপ এখনো আমার বাসার কারো নাই, খালি আমারই আছে। তো ওটা তখন যখন দেখছিলাম যে ওর ভিডিওগুলো কোয়াইট নাইস, ও সুন্দর এডিট করে, সুন্দর এডিট করে, সুন্দর ভিডিও মেক করে। আমার তো কোয়াইট নাইস লাগে যখন ও আপনার সাথে রিলেশনশিপে গেছে, তখন থেকে আমার কাছে মনে হলো যে একটু কোয়াইট নাইস। বাট তার আগে যে ছিল, যেটা ওই যে মারামারি দিয়াবাড়িতে, আমার কাছে মনে হতো যে না অপু কোনো স্ট্যান্ডার্ডে পড়ে, না মামুন কোন স্ট্যান্ডার্ডে পড়ে, মানে শুকনা একটা ছেলে। লাইক আমার কাছে যেটা মনে হয় যে আপনার সাথে রিলেশনশিপে যাওয়ার পরেই ও কোয়াইট নাইস হওয়াটা শুরু করে। তখন একটু আসলে এটা যদি নানা রকম পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, এক পরিবেশটা একটা ম্যাটার করে, সাথে সঙ্গীটা একটা ম্যাটার করে, তুমি একটা রুটিনে থাকছো সেটা একটা ম্যাটার, অনেক কিছু একটা ম্যাটার করে। তো তখন আমার কোয়াইট নাইস মনে হয় নাই, তখন মায়া লেগেছে যে বেচারা আসলে স্ট্রাগল করছে, আমরা ভুল বুঝতেছি তাকে, সে স্ট্রাগল করছে, সে ফ্যামিলি রান করছে, তারপরে সে যেটা তার একটা স্কিল আছে যে সে ভিডিও করতে পারে, ভিডিও এডিট করতে পারে, অ্যাপটা ইউজ করতে পারে, ওটাই আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি ওই টাইমে আমি যখন ওকে নোটিস করা শুরু করলাম, তখন আমি যখন লাইকি অ্যাপটা ডাউনলোড করলাম, তখন অন্যদেরও ভিডিও দেখেছি। তো কম্পেয়ার টু আদার পিপল ভিডিও, হিজ ভিডিও কোয়ালিটি ওয়ার ভেরি নাইস। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে হি হ্যাড সাম স্কিল। তো ওকে যখন আমি অ্যাকচুয়ালি ওর সাথে কমিউনিকেট করতে পেরেছি, যে মানে অ্যাকচুয়াল ওর আইডিগুলো ব্যান ছিল, যখন ওগুলো আবার ব্যাক হলো আইডিগুলো, তো তখন আমি যখন দেখতাম যে আমি যদি ভালো কমেন্ট করতাম যে সুন্দর হয়েছে, সে এরপরে আরেকটু ভালো বানাতো, এই ধরনের। তো আই থট অফ লাইক গিভিং হিম সাম ইন্সপিরেশন, ফ্রেন্ড হিসেবে, অ্যাজ আ ফলোয়ার, ফ্রেন্ড, একটা সাধারণ মানুষ হিসেবে, যে তোমাকে এই শার্টটাতে তুমি যদি ফাঙ্কি একটা কিছু পরো, তার চেয়ে তুমি যদি একটা সাদা কালারের সুন্দর একটা শার্ট পরো, তোমাকে আরো ভালো লাগছে, কাইন্ড অফ দ্যাট। সো আই ওয়াজ গুড ফ্যান হিসেবে আমি তাকে ইন্সপায়ার করেছি, হয়তো কমেন্ট লিখেছি, বা ও লাইভ করতো তখন হয়তো কমেন্ট লিখেছে, ও দেখতো, আমি বুঝতে পারতাম যে ও আমার কমেন্টগুলো দেখে সে ইন্সপায়ার্ড হচ্ছে, মানে ও দেখতো আমার কমেন্টগুলো। তো পরবর্তীতে ইনস্টাগ্রামে ওর সাথে আমার কথা হয়, ও একটা লাইভে এসে বলছিল যে ওর পাসপোর্ট রিলেটেড কিছু ইস্যু হয়েছে, ও পাসপোর্টটা পাচ্ছিল না বা এই ধরনের। তা আমি বুঝতে পারছিলাম যে ওর হয়তো ওই বুঝার ওয়েটা নাই, ওকে যেভাবে বুঝাচ্ছে, একজন বলছে যে তুমি আমাকে টাকা দাও, তোমাকে ড্রাইভিং লাইসেন্স করে দিব, একজন বলছে তুমি আমাকে টাকা দাও, আমার পাসপোর্ট এনে দেবো। তো আমি ওকে টেক্সট করেছিলাম যে তোমার পাসপোর্ট রিলেটেড কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে গাইড করে দিতে পারবো। এই ধরনের কথা দিয়ে স্টার্ট হয়েছে। সো নট লাইক ফ্রেন্ডশিপ অর রিলেশনশিপের তো পরে। সো মানে কথা বলতে বলতে কি রিলেশনশিপটা, বন্ডিংটা হয়েছে? কথা বলতে বলতে দেখা গেছে যে সে ফার্স্ট নাইটেই সে আমাকে কল দিয়েছিল, একটা ভিডিও কল দিয়েছিল ইনস্টাগ্রামে, অ্যান্ড ওই দিন সে আমাকে অনেক কিছু শেয়ার করলো, তার কাজ কিভাবে করে, তার রুমটা কেমন, তার রুমে তার সাথে কে থাকে, অ্যান্ড তার প্ল্যান কি। দেখলাম যে তার অনেক হাই অ্যাম্বিশন, ওর এইমটা অনেক উঁচু, এবং ও চিন্তা করেছে যে সে লাইফে অনেক কিছু করবে, অ্যান্ড
সে সেটার জন্য খুব ডিটারমাইন্ড। তারপরে এরকম করে কথা বলতে বলতে সে সকালবেলা ওই ফোনটাই তার আম্মুর কাছে নিয়ে গেল, ওর আম্মু আমাকে কথা বলতে ওই একই দিন ফার্স্ট দিনই ওর আম্মু আমাকে তাদের পাখি দেখালো, বাসার গাছ টাছ দেখালো। তার আম্মু বললো যে সে আমাদের বাসায় আসতে চায় বিকজ আমাদের বাসায় পাখি টাখি আছে। তো এই ধরনের কথা ফার্স্ট দিন হয়েছে, সেখানে কোনো প্রেমের কিছুই, ডেফিনেটলি প্রেমের কিছুই ওর এন্ড থেকেও থাকবে না, আমার এন্ড থেকেও থাকবে না। তো তারপরে ও ড্রিমগুলো শেয়ার করলো যে ইস আমার যদি এইটা হইতো, ইস আমার যদি এটা হইতো, ইস আমার যদি এইটা থাকতো। সো আমার তখন মনে হয়েছে যে ছোট ছোট ড্রিম একটা মানুষের আমি পূরণ করে দিতে পারি। তো এটা এমন না যে আমার এটার বিনিময়ে কিছু পাইতে হবে বা এটাতে আমার খুব বড় কিছু হয়ে যাবে, এরকম অনেক মানুষের। এটা কেন আপনার মনে হলো? এটা হয়েছে কি আমি না, এটা না কম্প্যারিজনে আপনি যাবেন না। যেমন ধরেন আমার বাসায় অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে, হ্যাঁ, তো অনেক ছোটবেলা থেকেই আমাদের বাসায় আছে, এখনো কাজ করে। এরকম হয়েছে যে 40 বছর থেকে কাজ করছে, এরকম মানুষও আছে। এবং তারা দেখা গেছে কি তারা এসে বলছে যে আমাদের এরকম একটা টিভি থাকলে ভালো হতো, একটা ফোন থাকলে ভালো হতো। আপনি ওই সেন্সে জিনিসটা যে একটা মানুষকে হেল্প করা না, আমার কাছে না ওরা এসে বলতো, হ্যাঁ, আমার সারাউন্ডিংস এসে বলতো যে হ্যাঁ এই ফোন হলে ভালো লাগতো। তো আমার তখন মনে হচ্ছে যে এটা তো খুব একটা বড় ব্যাপার না, হ্যাঁ, কারো একটা ডিজায়ার হয়েছে তাকে তো এটা একটা দেওয়া যেতেই পারে, হ্যাঁ, দেওয়া যেতে পারে। সো এখানে আপনি আবার মানে এই শোটা যদি সে দেখে, তুমি আবার চিন্তা করে নিও না যে তোমার বাসার হেল্পিং হ্যান্ডের সাথে তোমাকে কম্পেয়ার করেছি। মানে ইটস লাইক যে আপনি যে রেসপেক্টটা ওকে দিচ্ছেন, ওর বাবা মানে ওনার আম্মা বা উনি সেই রেসপেক্টটা আপনাকে কি দেয়? মানে এটাই আপনার আসলে হয়তোবা শিক্ষা। আমার শিক্ষা না, আমি যেটা বলি যে আমার এন্ড থেকে ডিসরেসপেক্ট করার তো হয়তো রেগে গিয়ে অনেকবার করে ফেলেছি। আমরা সব মেয়েরা এখনো এটা বলি যে মানে এরকমও একটা ট্যাগলাইন হয়ে গেছে আমাদের যে আমরা লায়লা, যে আমরা হচ্ছে বয়ফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ডকে আমরা গিলে খাবো, বয়ফ্রেন্ড কষ্ট দিবে কিন্তু এটা আমরা গিলে খাবো, কিন্তু তারপরে নড়বো না। এবং এরকমও হয়েছে আপনার লাইভে অনেকে এরকম বলে যে লায়লা আপু একটু স্ট্রং হন, বা আপনি যদি বলেন না এরপরে আমি ঘুরেও তাকাবো না মামুনের দিকে, সবাই খুশি হয়ে যায় যে যাক মহিলাটা লাইনে আসছে, বললে সবাই খুশি হয়ে যায়। তো আসলে ওর আর আমার মধ্যে যে ব্যাপারটা সেটা আসলে থার্ড পারসন হয়ে বা আমার পাশের লোকটা হয়েও সেও হয়তো বুঝবে না যে ওর সাথে আমার বিকজ আমরা তো কোয়াইট লং টাইম একসাথে ছিলাম। কত বছর হবে? আমরা ওর সাথে আমার কথা হয়েছে 2021 সালে, তখন থেকেই তো ও চলে গেছে 2024-এ। হ্যাঁ, সো ইটস কোয়াইট লং টাইম। ও রেসপেক্ট দিয়েছে যখন দেওয়ার, কি দিলাম, কি পেলাম না, ও কি করলো, আমি কি করলাম, এই যে কম্পারিজনটা চলে আসে। তো সেই জন্য তখন যদি এই কম্পারিজনটা করতে যাই তখন মনে হবে যে আমার মনটা ছোট হয়ে যাবে বা ওর মনটা ছোট হয়ে যাবে। তারপর রিলেশনশিপটা স্টার্ট হলো কিভাবে? মানে রিলেশনশিপটা ওভাবেই স্টার্ট হয়েছে যে ওর ছোট ছোট ড্রিমগুলো সে আমাকে বলতো, এন্ড তখন থেকেই দেখা গেল কি সে নিয়মিত আমাকে কল করছে, ভিডিও কল করছে, আমিও দেখছি, সেও দেখছে। এভাবেই কথা হচ্ছে। তারপরে ও বললো দেখা করবে, তো আমিও ওকে দেখা করব না ওর সাথে। আপনি চান নাই দেখা করতে? আমি চাইও নাই, আমি রিলেশনের কথা চিন্তাও করি নাই, বিকজ এইজেরও একটা গ্যাপের একটা কোনো কিছুই তো মানে কোনো কিছু তো মিলবে না। আমি মিলাতে চাইলেও বা সে মিলাতে চাইলেও সারাউন্ডিংস মিলাবে না। হ্যাঁ, রিয়ালিটি বা রিয়েল ওয়ার্ল্ডে যেটা আসলে বাস্তব জীবনে যেটা আসলে সম্ভব না। কিন্তু দেখা গেছে যে he was much interested, his family was much interested. For what? মানে এটা কমিউনিকেট করার জন্য। আমি এখনো চিন্তা করব না যে ও কোনো স্বার্থের জন্য ইন্টারেস্টেড। আসলে ওই টাইমে ওইটাই জাস্টিফাইড ছিল। ওই টাইমে হি ওয়াজ মাচ ইন্টারেস্টেড, ওই টাইমে ওর ফ্যামিলি ওয়াজ মাচ ইন্টারেস্টেড, হি ওয়াজ কিন, হি ওয়াজ এগার, অ্যান্ড সে দেখা যেত যে ম্যাক্সিমাম টাইমেই ছেলেরা কি করে, ওর বয়সী ছেলেরা হয়তো আজকে এই মেয়ের সাথে, কালকে ওই মেয়ের সাথে এই টাইম পাস। ও তখন অনেক ফেমাস, কিন্তু অনেক ফেমাস তখন অলরেডি ওর 10 মিলিয়ন ফলোয়ার্স তো আছে, একটা জায়গায় পুরো গ্যাদার হয়ে যায় এরকম ফেমাস। তখন কিন্তু তো ওর লাইফে তো মেয়ের কোনো অভাব নাই, তো সেখানে সে এত মানে আমার জন্য তো তার এত ডেসপারেসির কিছু নাই। সো আমার তখন ওইটাই ভালো লাগছিল। সো আপনার জন্য যে ডেসপারেসি যে ব্যাপারটা, এইটাকে অনেকেই বলে যে একটা ছোট বয়সী ছেলের সাথে আপনি কেন রিলেশনশিপে গেলেন।
সো এটা কিন্তু কেউ বুঝতে চায় না যে সেও একটা মানে সেই ডেসপারেট হচ্ছে আপনার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, কারণ কি তার কিন্তু কোনো একটা তার মতো একটা ছেলে, হ্যাঁ, আপনি এখনো যদি কাউন্ট করেন, ইচ্ছা করলে কিন্তু সব মেয়ে প্রিন্স মামুনকে রিচ আউট করতে পারবে না। না, ইচ্ছা করলেই সব মেয়ে কিন্তু প্রিন্স মামুন পসিবল না। সব মেয়েকে কিন্তু প্রিন্স মামুন কল দিবে না, ভিডিও কল দিবে না। ইচ্ছা করলে প্রিন্স মামুন এতটা টাইম স্পেন্ড করবে না, সারা রাত ধরে কথা বলবে না এবং তার আম্মুকে ফোনটা দিয়ে দিবে না। ইচ্ছা করলে কিন্তু সে যেটাই হোক না কেন, তার আলাদা একটা ক্যাটাগরাইজড স্ট্যান্ড আছে সোশ্যাল মিডিয়াতে, যেটা বলেন যে না এগুলো ওরা দেখে তারা দেখে, আমরা ডেফিনেটলি আছে, তার আছে। এবং তার এত টাইম হবে না যে যে কোনো মেয়ে একটা কল দিবে, তাকে কলটা পিক করবে, বা যে কোনো মেয়ে টেক্সট করবে, বা সে তার ড্রিমের কথা বলে যাবে, বা তার আম্মু বা ফ্যামিলিও তাদের সাথে কথা বলবে, এটা হবে না। ডেফিনেটলি ইন্টারেস্টটা তার এন্ড থেকে অনেক বেশি ছিল। যেটা হচ্ছে যে আমি যেহেতু রিয়ালিটিটা জানতাম, সো আমি চাচ্ছিলাম না মেন্টালি আসলে ওর সাথে কোনোভাবে, সোসাইটিরও একটা সবকিছু ইস্যুস ছিল, কোনোভাবে আসলে ওর সাথে আমার হওয়ার কথা না। মানে এখন যেটা হয়ে গিয়েছিল সেটা আসলে হওয়ার কথা না। আমি এটাও চিন্তা করলাম যে আসলে লাইফে যেটা হওয়ার না সেটা আমি না চাইলেও হয়ে যাবে, আবার যেটা না হওয়ার সেটা আমি হাজার চাইলেও হবে না। তো ওইভাবেই আর কি। সো একসাথে থাকার যে এটা কি মামুনের থেকেই নাকি আপনি বললেন যে চলে আসো আমার সাথে, আমাদের বাসায় আমার সাথেই তুমি থাকো? এটাও সিচুয়েশনাল। আসলে ওর সাথে আমার সবকিছুই সিচুয়েশনাল। যেমন ওর সাথে আমার দেখা হয়েছে কথা বলার প্রায় 3 মাস পরে। মানে তখন ওর আম্মু বলতো যে তুমি ওর সাথে দেখা করো, আন্টি বলে দিত হ্যাঁ তুমি ওর সাথে, তুমি বাসায় আসো বা তুমি রেস্টুরেন্টে যাও। কিন্তু উনি ওনার লাইভে উনি বলছে যে জাস্ট আপনি ইউজ করছেন, আপনাকে একটা এমন পোর্ট্রেট করা হয়েছে যে লাইক আপনি ইউজ করতেছেন, আপনি একটা বয়স্ক মহিলা, আপনি ওকে হচ্ছে মাথা নষ্ট করতেছেন, এন্ড উনি হচ্ছে ফোন মানে যেই টাইমে কথাগুলো বলেছে উনি তো তখন খুব আপসেট ছিলেন, বিকজ মামুন তখন ইয়েতে ছিল, কাস্টাডিতে ছিল, অ্যান্ড ওই টাইমে একটা মা হিসেবে উনি তো অ্যাঙ্গার এক্সপ্রেস করতেই পারেন। সো আমি ওইটা খুব সিরিয়াসলি নিব না। আর আপনি আপনার এনিমির ব্যাপারে যত ভালো কিছুই হোক না কেন আপনি খারাপই বলবেন, মানে আপনার এক্স বয়ফ্রেন্ড বা এক্স হাজবেন্ড বা এক্স ফ্রেন্ড বা হুএভার, আপনি আপনার কাছে ভালো কিছু তো আসবে না। তখন রাগের কারণে বলেন বা যেটার কারণেই বলেন না কেন, আপনি তখন অনেক কিছুই বলবেন নেগেটিভ। তো উনি ওটা রাগের বশবর্তী হয়ে বলেছেন, এটাই আমি বিলিভ করি আর আমি এটাই মানতে চাই। কিন্তু এখনো যদি ওনার কোনো ইন্টারভিউ নেওয়া হয়, সো উনি আপনার নামে এখনো ওইটাই মনে হয় হয়তো বা বলবে। উনি বলতেই পারে, এটা বলতেই পারে, বাট আমি একটা জিনিস বলবো যে প্রথম থেকেই শি ওয়াজ ভেরি সাপোর্টিভ। উনি এই রিলেশনটা বিল্ড করার ব্যাপারে উনি অনেক সাপোর্টিভ ছিলেন, অ্যান্ড সারা জীবনে যতদিন আমরা আসলে একসাথে ছিলাম কখনোই আমি দেখি নাই যে শি ওয়াজ ডিসরেসপেক্টফুল। উনি সবসময় আমাকে সাপোর্ট করেছেন, হ্যাঁ মামুনকে সাপোর্ট করেছেন। আপনার কষ্ট লাগতো না যে আপনাকে এইভাবে হলো রেসপেক্ট দিচ্ছে, হঠাৎ তারা আপনাকে চিনেই না, মানে তাদের কোনো মানে তারা জাস্ট বলতেছে যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমাদেরকে ট্র্যাপে ফেলানো হয়েছে বা এরকম একটা স্টেটমেন্ট? এটা বলতেই পারে। এখন একটা মানুষের মনে কি চলে সেটা আমরা পাশে শুয়েও বুঝি না। যখন আমি মিলাই যে যখন আমরা একসাথে ছিলাম সেই মোমেন্টে ওর অ্যাক্টিভিটিস গুলো এবং এখনকার অ্যাক্টিভিটিস গুলো, তখন আই ক্যানট মানে রিলেট যে ও এরকম কিভাবে হয়ে গেল বা এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল বা এই কথাগুলো সে কিভাবে বললো। সো রিলেশনশিপ যখন স্টার্ট হলো আপনাদের এইজের অনেক গ্যাপ ছিল, অনেক গ্যাপ, তো এটা আপনার কাছে একটু টেনশন মনে হচ্ছিল না যে সোসাইটি যখন রিলেশনশিপ স্টার্ট হলো? তো হ্যাঁ, সোসাইটি তো প্রথম থেকেই মেনে নেয়নি আমার সোসাইটি, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওর সোসাইটি খুব ভালো করে মেনে নিয়েছিল, বিকজ ওর যে সারাউন্ডিংস ছিল, ওর ফ্রেন্ডস, ও যেই সব জায়গায় কাজ করতো, যেসব ডাইরেক্টরদের সাথে কাজ করতো, প্রোডিউসারদের সাথে কাজ করতো, তারপরে ও যেই এলাকাতে ছিল ওর রিলেটিভস এন্ড সবাই না খুব ফোন করে ওয়েলকামিং ছিল। লাইলা কোথায়, লাইলার সাথে দেখা করে দাও, লাইলার সাথে ফোনে দেখা করে দাও, লাইলা আছে নাকি। এবং ও কোথাও গেলে ও বলতো কি আমি লাইলার সাথে আছি, তখন আর কেউ কিছু বলতো না, মানে টেনশন করতো না যে ও কোথায় গেছে এই সেই। সো আমার সারাউন্ডিংস থেকে আমি যতটা নেগেটিভ পেয়েছি,
ওর সারাউন্ডিংস থেকে আমি তার চেয়ে অনেক বেশি পজিটিভনেসটা পেয়েছি। সবাই, কেউ নট এ সিঙ্গেল পার্সন, নানা বাড়ি, দাদা বাড়ি, গ্রামের বাড়ি, বন্ধু, যাদের সাথে কাজ করে, ফ্যামিলি মেম্বার তো অবভিয়াসলি, তো কারো এন থেকে কোনো দিনও আমি ইয়ে পাইনি, বরং খুব সাপোর্ট পাইছি। এই কারণেই তো, না হলে মানুষ একটা চিন্তা করতে পারে যে এই মহিলার তো একটা বিবেক বলে কিছু থাকবে। তারপর একটা ব্যাপার আছে, আমি তখন আসলে খুব লোনলি ছিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা হরমোনাল একটা ব্যাপার, যে লোনলি। আমি তখন অনেক লোনলি ছিলাম, আমার কথা বলার মানুষ ছিল না, এন্ড সাডেনলি ওর সাথে কথা বলার কারণে আমি একটা পুরো একটা সোসাইটি পেয়ে গেছি, যারা দে ওয়ার ভেরি কিন টু টক টু মি, ভেরি কিন টু সি মি, যারা আমাকে দেখতে চাইছে, এবং ও আমাকে সবখানে নিয়ে গেছে। যখন থেকে আমরা একসাথে ছিলামও না, দেখা হওয়ার পর থেকে কারো বার্থডে প্রোগ্রাম, কারো বিয়ের প্রোগ্রাম, কারো বাসায় দাওয়াত, তার আম্মুরও বাসায় দাওয়াত, উনিও আমাকে নিয়ে গেছেন, ওইভাবে নিয়ে গেছেন। সো তার নানা বাড়ি, তার দাদা বাড়ি, তার গ্রামের বাড়ি, সবখানেই আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো যেই কারণে আমার মনে ওই ভরসার জায়গাটা পেয়ে গেছে, যে এখানে তো আমার হাত ধরে আছে, তার কোনো ইস্যুস হচ্ছে না, সো আশেপাশের মানুষ যা ইচ্ছা তাই। হ্যাঁ, আমার আশেপাশের মানুষজন ঠিক আছে, তারা নিল না, অসুবিধা নাই, বাট আমি যেখানে যাচ্ছি ওই জায়গাটা তো একটা শক্ত জায়গা আমার কাছে মনে হয়েছে। এটা একটা মেইন রিজন যেই কারণে আমি কিন্তু রিলেশনটা তখন কন্টিনিউ করার চিন্তা করেছি। আর তারপরে বড় ব্যাপার কি, ওর সাথে আমার না মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। মানে ও আমাকে বুঝতো, আমি ওকে বুঝতাম, ওর যেভাবে ফিল করতো। আপনার যদি বলেন না যে আপনার তো বয়সের হাফ একটা ছেলে, ও তো বাচ্চাদের মতো হবে, এই হবে সে হবে, বাট ও এরকম ছিল না, অনেক ম্যাচিউর, এখনো ম্যাচিউর, ও অনেকটাই ম্যাচিউর। এবং ও আরো বড় ব্যাপার কি, আমি না হয় ওর সাথে অ্যাডজাস্ট করতে পারলাম, ওই জিনিসটা কেউ ভাবলো না যে ওই ছেলেটা কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, এটা কেউ বলেই না, ও আপনাকেই সবাই বলতেছে যে একটা হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি কিভাবে প্রেম করতেছেন। হ্যাঁ, হাঁটুর বয়সী ছেলেটাও কিন্তু আমার সাথে প্রেম করেছে, এবং সারা দুনিয়া দেখিয়েছে, এবং পুরো সোশ্যাল মিডিয়া দেখিয়েছে, এবং এটা আপনার ফেসবুক আইডি না, আপনার টিকটক না, আপনার লাইকি না, এগুলো কিন্তু সবই যে আপনার পার্টনার তার সেই আপনাকে কিন্তু প্রেজেন্ট করছে, আমার না। ঠিক আছে আপু, এইটাকে কিভাবে দেখেন? এই যে সবাই এটার শিকার আপনি অনেক, এই বুলিটা আপনি সবচেয়ে বেশি হয়েছেন, যে মার বয়সী, মানে মার যে ট্যাগটা, মার বয়সী একটা মহিলা, কেন বলে আই ডোন্ট নো, মানে এটাকে কেন মানুষ এভাবে ডিসক্রাইব করে যে মার বয়সী একটা ছোট বাচ্চার সাথে প্রেম করতেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা যেটা হচ্ছে যে কারো মুখের কথা তো আমি বন্ধ করতে পারবো না, এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা যে এরকম যে যা ইচ্ছা তাই কমেন্টে বলে যেতে পারে। ইভেন একটা ইন্টারভিউতে আপনাকে খুব বিশ্রীভাবে অ্যাটাক করা হয়েছে, এরপরে আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপু আমি এখন আপাতত কোনো ইন্টারভিউ দিচ্ছি না, এটার পরে আমি আপনাকে দিয়েছিলাম যে আপু এত বাজেভাবে আপনাকে অ্যাটাকটা করা হলো। এই যে মানে আপনার কাছে কি মনে হয় না যে ভালোবাসাটাই আসল, বয়সটা ম্যাটার করে না? বয়সটা যদি ম্যাটার করতো তাহলে তার বয়সী একটা ছেলে আমার কাছে আসতো না, সে তার বয়সী একটা মেয়ে খুঁজে নিত। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সে কিন্তু সব জায়গায় স্বীকার করে আসছে, এবং সে আমাকে প্রেজেন্ট করেছে যে এটা আমার জীবনসঙ্গী, এটা আমার পার্টনার, এটা আমার ভালোবাসার মানুষ। যখন আমাদের মধ্যে ইয়ে ছিল না, ঝগড়াঝাটি ছিল না, এবং এখনো সে কিন্তু অস্বীকার করছে না যে আমার ভালোবাসার মানুষ না। সে এখনো যদি বলে, এখনো সেটাই সে বলছে, আমি দেখছি বিভিন্ন ইন্টারভিউতে। তো আমি না হয় ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন শি ইজ সাইকো, শি ইজ মেন্টালি আনস্টেবল, দ্যাটস বিকজ অফ ইউ লাভ সামওয়ান যে আপনার থেকে বয়সে ছোট, যে আমার থেকে বয়সে ছোট, তার সাথে যদি আমার মেন্টালি আমি যদি কোপ করতে না পারতাম, হ্যাঁ, তাহলে এত বছর রিলেশন তো কারো থাকতো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এন্ড মামুন ডেফিনেটলি ফেমাস, বাট আপনার সাথে যখন পরিচয় হয়ে আপনারা যখন একসাথে থাকা শুরু করলেন, ওর কিন্তু লাইফস্টাইলও আমি সবসময় ফলো করতাম আপনাদেরকে। ওর লাইফস্টাইলটা মানে ও আর অপুর মধ্যে তো একটা কম্পিটিশন ছিল, অপুর থেকে ওর লাইফস্টাইলটা কিন্তু আপনি খুব সুন্দর করে সেট করে দিছিলেন, মানে ওর খাওয়া দাওয়া চলাফেরা মানে খুব টেক কেয়ার করতেন। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ আপনি যখন জানবেন যে এই মানুষটার সাথে আপনি সারাটা লাইফ স্পেন্ড করবেন, তখন আমার কি মনে হয়েছে আপনার সাথে সেটা একদম ক্লিয়ারলি শেয়ার করি। সেটা হচ্ছে, আমার মনে হয়েছে যে তুমি আমার সোসাইটিতে বিলং করতে হবে। হ্যাঁ, তোমাকে নিয়ে যত নেগেটিভ কথা আছে,
তোমাকে লোকজন যা বলতো তখন এগুলো রিমুভ করতে হবে, তোমাকে ওই স্ট্যান্ডার্ডে আসতে হবে, বিকজ তুমি আমার লাইফ পার্টনার, সো তুমি আমার বরাবরই থাকবা বা আমার চেয়ে উপরে যাবা, হ্যাঁ তুমি আমার নিচে থাকবা না কখনোই। অ্যান্ড এই জন্য ওকে আমার যেভাবে গ্রুম আপ করা দরকার, হ্যাঁ যতটা শক্ত হওয়া দরকার, নরম হওয়া দরকার, যাই হওয়া দরকার, বা তার পরিবেশ থেকে ডিটাচ করে এনে, আমার কাছে ভালোই লাগতো। মানে নতুন গাড়ি কিনতেছে, আপনি পাশে বসে আছেন, আমার কাছে মনে হতো যে প্রথমে যখন ওকে দেখতাম তখন মনে হতো আর মানে কষ্ট লাগতো যে অনেক কষ্ট করতেছে, কিন্তু একটা মানুষ সাকসেসে যাচ্ছে। এখন আমার খুব ভালো লাগে যে একটা সেলুন দিছে, একটা জায়গায় পৌঁছায় গেছে। মানুষ মানে সাকসেসে গেলে ভালো লাগে, কিন্তু সাকসেসে গেলে কেন এরকম হয় যে যার জন্য আমি সাকসেস গেলাম তার হাতটা ছেড়ে দিতে হয়? এটা তো ওই ভালো বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা আপু, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন আপনার রিলেশনশিপটা শুরু হলো, নতুন নতুন গাড়ি, নতুন নতুন বাইক, এগুলো কি আপনি ওকে কিনে দিতেন, বা ও বলে যে এটা ওরই টাকা থেকে কেনা? ওর নিজেরও গাড়ি ছিল, এমন না যে ওর গাড়ি ছিল না। ওর সাথে আমার যখন ফার্স্ট দেখা হয়েছে তখন ওর একটা গাড়ি ছিল, ওর একটা বাইক দেখিনি আমি, গাড়ি দেখেছি, ওর একটা গাড়ি ছিল। সো প্রথম ওর লাইফের ফার্স্ট গাড়িটা ও নিজেই কিনেছে, ওটা আমি কিনে দিইনি, বা আমি জানি না কিভাবে হয়েছে, ওটা আমি কিনে দিই। আর যেটা হয়েছে যে ওর ড্রিম ছিল যে আমি এই বাইকটা কিনবো বা এই ধরনের গাড়িটা কিনবো, বা আমার এই গ্যাজেট দরকার বা এটা দরকার সেটা দরকার, তো অতটুকু এফোর্ড করতে পেরেছিলাম আমি। এই এতটুকু মানে আমার কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না। সো ওর কি মানে ওনার বা ওনার ফ্যামিলির চাহিদা কি অনেক বেশি ছিল যে এটা দিতেই হবে, এটা করতেই হবে, এরকম ফোর্স? ওর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওর যদি কখনো কোনো কিছু মনে ধরে, সো ওইটা না পাওয়া পর্যন্ত না ও খুব অস্থির হয়ে থাকে। বাট এটা কি মানে আপনার কাছে মনে হয় একটা রিলেশনশিপে এটা মানে? আমার কাছে মনে হয়েছে কি যে এটা অনেক মানুষের ক্যারেক্টারই আছে, যে আমার কিছু চাই, আমি ওটা না পাওয়া পর্যন্ত আমার মনটা একদম অস্থির হয়েছে, ওটা আমি এখন যেভাবেই দরকার সেভাবেই। তো অন্য কারো কাছ থেকে নেওয়ার চেয়ে তুমি আমার লাইফ পার্টনার, আমি তোমাকে দেই, তুমি অন্য কারো কাছ থেকে বা অন্য কোনো উপায় কেন নিবা? তোমার যদি সামর্থ্য থাকতো তুমি তো কিনেই নিতা, ওই মোমেন্টে তোমার হয়তো ওই ক্যাপাবিলিটি ছিল না, ফিউচারে হবে। এমন হয়েছে যে তখন আমার ক্যাপাবিলিটি ছিল, সো আই থট অফ যে ঠিক আছে। রিলেশনশিপে আপু প্রবলেমস গুলো কখন থেকে স্টার্ট হলো? মানে আপনার কাছে কি মনে হয় যে অনেক বেশি থার্ড পারসন ঢুকে যাচ্ছিল? আমার কাছে এই জিনিসটা আমি ফিগার আউট করতে পেরেছি যখন লাস্ট ইয়ার ওর ফ্যামিলি থেকে যখন একটা ডিমান্ড আসলো যে তাদের ঢাকায় একটা বাড়ি দরকার। ফ্যামিলি থেকে ডিমান্ড? আসলে এটা বাড়ির ব্যাপারটা ফ্যামিলি থেকেই আসছিল। বাড়ির ব্যাপারটা আমরা বলেছিলাম যে যখন আমাদের সাথে প্রথম কথা হচ্ছিল, তো তখন তারা তাদের থাকা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, যে ঢাকায় ওরা ভাড়া বাসায় থাকতো, এন্ড নানা রকম প্রবলেম হচ্ছিল, নানা রকম কারণে, যেটা বলতে চাই না আমি, বললে ভেরি স্মল। তো নানা রকম থাকা নিয়ে প্রবলেম হচ্ছিল, যেটার কারণে বেসিক্যালি ও আমার বাসায় চলে আসছিল। যে প্রবলেম গুলোর কারণেই ও আমার বাসায় চলে আসছিল এবং আমরা একসাথে থাকা শুরু করি। সো তখনই আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, হয়তো নেক্সট বার্থডেতে তোমার একটা নিজের বাড়ি হবে। তো ওইটাই ওর মাথায় রয়ে গেছে যে নেক্সট বার্থডেতে তোমার একটা নিজের বাড়ি হবে, ওইটাই, তুমি আমাকে বাড়ি কবে দিবা? তো ওই যে বললাম না যে ওর আছে না, যে কিছু কিছু মানুষ আছে না, যে যেটা যখন মনে হয়, তো সব যখন ওর রিকোয়ারমেন্ট সবগুলো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ফুলফিল করে দিতে পেরেছেন, তখন মনে হয়েছে যে আমার এই গ্রামের বাড়িটাও হয়ে গেছে। তখন ওর হয়তো মনে হয়েছে যে আমার তো এখন একটা বাকি জিনিস বাকি আছে। গ্রামের বাড়িটা যে হলো, এটাও কি আপনার কন্ট্রিবিউশন ছিল না? ছিল কিছুটা, বাট মানে মেজরিটি সেই করেছে। আপু ব্রেকআপটা কিভাবে হলো? ব্রেকআপটা ওই জায়গা থেকেই শুরু হলো। আসলে থার্ড পারসন তখনই এন্ট্রি নিতে পেরেছে যখন আমরা আসলে এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে দুইজনের মধ্যে একটু ইয়ে হচ্ছিল। তুমি বলছিলা দিবা, এখনো দিচ্ছ না। আমি বলছিলাম যে ঠিক আছে তুমি স্টেবল হও, তারপরে তোমার তো অলরেডি একটা বাড়ি আছে। এবং আমি মানে আমরা যারা ফলোয়ার বা যারা ভিউয়ার সবসময় দেখতাম আপনি অলওয়েজ একটা মানে চেষ্টা, মানে আপনি সুন্দর থাকার চেষ্টা, যেভাবে হোক মানে মামুন যেন হ্যাপি থাকে, সেটা আপনার ফেস চেঞ্জ করে হোক, আপনার কাপড় চোপড় চেঞ্জ করে হোক, মানে এই যে একটা মানে ওকে ধরে রাখার
মানে এখন আপু এটা কি ফিল হয়? মানে ওটা আসলে আমাকে আপনারা যেটা দেখেছেন যে চেঞ্জ হওয়ার চেষ্টা বা এটা সেটা, এটা আসলে সুন্দর হতে হবে, মামুন বলতেছে আরো সুন্দর হতে হবে। না, মামুন না হ্যাঁ। কখনো বলে নাই, সত্যি কথা, হ্যাঁ। এগুলো ক্যামেরার জন্য বলা হয়েছে। হ্যাঁ। বাট ও কখনোই বলে নাই যে তুমি সুন্দর হও। ও বলতো যে তুমি একটু ডায়েট করো, হাঁটো, এই জিনিসগুলো বলতো, বাট তুমি সুন্দর হও বা তুমি আপনি সুন্দর, এই কাপড় চোপড় পরো, এই ধরনের কথা ওর মধ্যে আমি কখনো দেখি নাই। ও জাস্ট বলতো যে তুমি ডায়েট করো, খাওয়া দাওয়া কম করো বা হাঁটাহাঁটি করো, এক্সারসাইজ করো, এগুলো বলতো। ও এগুলোর ব্যাপারে ওর অলওয়েজ খুব সাপোর্ট ছিল। আরো সাপোর্ট ছিল যে ভিডিও করার ব্যাপারে ওর খুব সাপোর্ট ছিল। আমি যদি টিকটক করতাম ওর সাথে বসে বা আমি যদি কোনো একটা ভিডিও করতাম, তাহলে ওই ব্যাপারে সে খুব সাপোর্ট ওর করতো। যে এত ক্রেজ, একটা জায়গায় গেলে ভিড় হয়ে যায়। আপনি যখন ওর সাথে যাওয়া শুরু করতেন, আপনি কি মানে আমার যতটুকু মনে হয় আপনি অনেক ইন্ট্রোভার্ট, অনেক বেশি ইন্ট্রোভার্ট, মানে বেশি একটা মানুষ, মানে আপনি আপনার মধ্যে থাকতেই পছন্দ করেন না, মানে আমার যতটুকু আপনাকে দেখে মনে হয়েছে। সো এত ভিড়, এত মানুষ, এগুলা কিভাবে আপনি মানে এটাকে কিভাবে? আমি আসলে সত্যি কথা, এরকম তো লাইফে আমার যাওয়া হয়নি কখনো। ওর সাথে গিয়েছি এন্ড ও না মানে পরিবেশটাই ওরকম বানায় রাখতো যে ও মাথায় রাখতো সবাইকে। না আমি ওই ভিড়টির দেখতাম না, আমি ওকেই দেখতাম যে ও কিভাবে ইন্টারেক্ট করছে, কিভাবে ফ্যান ফলোয়ারদের সাথে এত কাছের হয়ে যাচ্ছে। আমি ওইগুলোই দেখতাম যে ওর কাছে অনেক কিছু কেউ বুলি শেখার করতো আছে। না কখনো? সামনাসামনি কখনোই কেউ বুলি পিছনে করেনি। করতো? পিছনে করতো সেটা হচ্ছে আমি ভিডিওতে দেখেছি, ভিডিওতে, বাট আমাদের তার ফ্রেন্ডরা বা তারা কখনো না? না, তারা সবসময় প্রথম থেকে আমাকে ভাবি ভাবি ডাকতো, ভাবি ভাবি ফ্যান ডাকতো। ফলোয়াররাও ভাবি ভাবি ডাকতো। সো অলওয়েজ একটা রেসপেক্টের জায়গায় ছিল। আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে রিসেন্টলি যাদের সাথে উনি ট্যাগ, তারা আপনার সাথেও ভালো বিহেভ করতেছে, আবার তার সাথেও আছে। তো আপনাদেরকে কেন মিলাই দিল না? মানে যে যেহেতু কেন খুব ক্লোজ তারা। এটা তারা ভালো বলতে পারবে যে এটা আপনি কখন বুঝতে পারলেন যে না তারা চাচ্ছে না এই ব্যাপারে? এটা আমি বুঝতে পেরেছি যখন আমি দেখলাম যে তারা আসলে আমার সাথে বেশি ক্লোজ ছিল। আপনার সাথে সব শেয়ার করতেছে, আপনার সাথে ভিডিও বানাচ্ছে, কিন্তু হ্যাঁ কিন্তু ওখানে যে আবার অন্য কথাটা যখন বলছে, বুঝতে পারলাম যখন মামুন আমাকে কনভে করলো, নাহলে তো আমার বোঝার উপায় নাই যে ওখানে মামুনই কনভে করছে আপনাকে। হ্যাঁ, ও যখন কনভে করছে তখন আমি বুঝতে পারছি যে আমি তো আসলে টু ফেস পিপলের কাছে পড়ে সো গেলাম। সেলুন ওপেনিং এর সময় আপনার সাথে রিলেশনশিপ ছিল না? তো আপনাকে কি কনভিন্স করে নিয়ে গেল? সেলুন ওপেনের সময় আমার সাথে রিলেশন ছিল না, তো ওই আপনি যাদের কথা বললেন তারা ওকে আমার বাসায় নিয়ে আসলো। আচ্ছা। নিয়ে আসার পরে সে ছিল কিছুক্ষণ, ওকে টাইম স্পেন্ড করলো এবং ওকে দেখলে তো আমি হ্যাপি হয়ে যাই, আমি অনেক হ্যাপি ছিলাম, বুঝলাম। তারপরে আমার বাসায় বসেই ভিডিও করা হলো, লাইভ করা হলো, যে এরকম ইনভিটেশন দেওয়া হলো। তারপরে যেটা হয়েছে যেদিন, তারপরে আই ওয়াজ থিংকিং যে আমি যাব না, খামাখা আনইজি সিচুয়েশন হয়ে যেতে পারে। যাওয়ার পরে কি হলো যে আশেপাশে যে মানুষগুলো যারা নিয়ে আসছিল আপনার বাসায়, যারা সবসময় এখন সাথে থাকে, তাদের বিহেভিয়ার কেমন ছিল? চিনে না আপনাকে? না, এটাই হয়, চিনবে না, চিনে না, খুব মুডে থাকে। কজ এটা আমার সাথেও হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা আমি বুঝতে পারি যে লাইক যখন থার্ড পারসন ঢুকে যায় তখন আপনাকে একটা বলবে, ওখানে একটা আমি এই জিনিসটা মামুনকে প্রথম থেকে বলে আসছি, আমাদের রিলেশনে প্রথম থেকে বলেছি। আমি বলেছি যে তোমার আমার মাঝখানে তুমি থার্ড কোনো পারসনকে আনবা না, কখনোই আনবা না, কোনো সিচুয়েশনে আনবা না, কোনো কারণেই আনবা না। সো প্রথম বছরগুলোতে কোনো ডিফিকাল্টিজ হয়নি, কিন্তু যখন সে একটু ডিস্টেন্সে চলে গেল এবং সে প্রবলি চিন্তা করেছে যে আমার এখানে আমার ড্রিমটা ফুলফিল হচ্ছে না বা আমি ওইভাবে আগাতে পারছি না, আমি বেটার অপশন খুঁজতেছি। সবাই তো লাইফে তো বেটার অপশন সবাই খুঁজে না, বাট ট্রু লাভ করলে বেটার অপশন কেউ খুঁজে না। আমি যেমন খুঁজি না, আপনি যেমন খুঁজি নাই, আমি যদি বেটার অপশন খুঁজতাম তাহলে হয়তো মামুনের সাথে কোনোদিন রিলেশনেই জড়াতাম না, বা আমি কথাই বলতাম না। এখনো বলি না, এখনো অনেক মানুষই তো নক করে, অনেক। আপু এখন কি মনের মধ্যে মামুন আছে আপনার? মানে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। কি করেন তখন? কি করি, কি মানে দম বন্ধ হয়ে আসে? হ্যাঁ, দম বন্ধ হয়ে আসে, খারাপ লাগে, মন কথা বলতে ইচ্ছা করে। কখনো ট্রাই করেন নাই মামুনকে কন্টাক্ট করার? কথা বলে মাঝে মাঝে, সামটাইমস। তারপর আপু সেলুনে ওখানে যাওয়ার পর কি হলো? সেলুনে ওখানে যাওয়ার পরে তো আমপাপ জনতা তো হ্যাপি অলওয়েজ, ওর সাথে আমাকে দেখলে সবাই হ্যাপি হয়। সামনাসামনি
কমেন্টে যাই বলুক না কেন, সামনাসামনি যখনই ওর সাথে আমাকে দেখে সবাই হ্যাপি হয়। তো সাধারণ জনতা অনেক হ্যাপি ছিল, আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন যে সবাই অনেক হ্যাপি। এবং আপনার একটা সংবাদ সম্মেলনও দাঁড়ালেন, আপনি ওর ঘাম মুছে দিচ্ছেন, ওকে পানি খাওয়াই দিচ্ছেন। ওকে ঘাম মুছে দিয়ে দেওয়াটা কিন্তু ওইটাই ফার্স্ট না, আমি সারা জীবনই ঘাম মুছে দিয়েছি। ওইটা হচ্ছে লাইক আপনি পাশে দাঁড়ায় আছেন। আমি আশেপাশে মানুষদেরকে দেখতেছিলাম যে তাদের যে ফেসটা মানে জ্বলতেছে তারা। আচ্ছা, আমার সাথে আসলে না লাইফ পার্টনার বলেন বা ভালোবাসার মানুষের সাথে না অন্য মানুষের কখনো কম্পেয়ার হয় না। আপনি আপনার সাথে যার সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক বলেন বা হাজবেন্ড ওয়াইফ বলেন, হ্যাঁ, এই রিলেশনের সাথে না মা বাবাটারও কম্পেয়ার হয় না। এটা টোটালি ডিফারেন্ট। এটা ওই দুইজন মানুষের জন্যই। তো এটা দেখে যদি কেউ জ্বলে তাহলে এটা কি হিসাবে জ্বলবে? ওরা তো ওর গার্লফ্রেন্ড বা ফিয়ান্সে বা তারপরে ওখান থেকে লাইক আপনাদের মানে আপনার কাছে কি মনে হচ্ছিল যে মামুনের সাথে আপনার আবার সবকিছু ঠিক হয়ে যাবে? আমি তো অলওয়েজ হেল্পফুল, আমি সব সময় হোপফুল থাকি। হ্যাঁ, এখনো যেরকম এখনো আমার চিন্তা হয় যে আল্লাহ তাআলা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিয়েছে এবং আল্লাহ তাআলা যদি চায় এই সিচুয়েশন থেকে বের করে দিবে, এই সিচুয়েশন থেকে বের করে দিবে। সো আপনারা ওর সাথে আমার যতই মারামারি কাটাকাটি খুনাখুনি হয়ে যায়, ও যদি আমাকে খুন করেও ফেলতে আসে, এরকম সিচুয়েশন হয়ে যাক না কেন, তারপর আল্লাহ তাআলা যদি চায় তাহলে এটাও ঠিক হওয়া সম্ভব। তো আপনারা দুজন বাইকে করে চলে গেলেন, এরপরে কি হলো আপু যে একদম মানে সব ডিটাচ হয়ে গেল যে না পসিবলই না? মানে এটা কেন হলো? মানে এটা কি কি কথার উপরে? এটা আমার সাথে তখন আর কমিউনিকেট করা হয়নি। মানে আপনাকে বাসায় নামাই দিয়ে ও চলে আসলো এরকম কিছু? না, ও আমাকে বাসায় নামাই দেয়নি, বাইকে করে চলে আমরা গিয়েছিলাম একটা 100 ফিটে শেফ টেবিল নামে একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, রেস্টুরেন্ট। ওখানে গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ ছিল, ওর বন্ধু বান্ধব এসেই ছিল। তারপরে ওকে আমি বাসায় নামাই দিলাম। ওকে বাসায় নামাই দিয়ে আমি চলে আসলাম, এসে দেখলাম যে আমার ফোন তখনও ব্লক করে দিয়েছে। তখনও ব্লক করাই ছিল। ওর সাথে আমার শুধুমাত্র ওই দিনই ফোনের যোগাযোগ হয়েছে। কিভাবে? ও তো আমাকে ব্লক করেই দিয়েছিল, এখনো অনেকগুলো নাম্বার ব্লক করা আছে। যেটা হয়েছে যে সেদিন আমি গিয়েছিলাম শপে ড্রেস নেওয়ার জন্য, তানজিল জনি। হ্যাঁ, না ওই ইয়ের দিন, ওই দিনই। আচ্ছা, যেদিন বলছিলেন না যে কিভাবে গেলাম আমি সেলুন উদ্বোধনে, সেটা হচ্ছে আমি সকালবেলা গিয়েছিলাম তানজিল জনির শপে কিছু ড্রেস নেওয়ার জন্য। তো ওই তানজিল জনিকে আমি পিক করেছি আমার গাড়িতে, যে আমি ওকে নিয়ে আমার শপে যাব। তানজিল জনি ভাইয়ার পাশের বাসাটাই হচ্ছে ওর পার্টনারের বাসা। আমি ওই বাসায় ভাড়া থাকতাম। হ্যাঁ, সেখানেই মামুন স্টে করছিল। ওই বাসাতেই ছিল? ওই বাসাতেই সে স্টে করছিল। তো তখন জনি ভাইয়া ওকে বললো যে লায়লা আসছে নিচে। তখন আমাকে সে আনব্লক করে সে মেসেজ পাঠাইছে যে তুমি থাকো, আমি আসতেছি। তো ও আসলো। ও আসার পরে তখন জনি ভাইয়া বলল যে লায়লা শপে যাচ্ছে। তো বললো আমিও জুতা কিনতে যাব। তো ওর মতো জুতা কিনতে গেল, আমি ভাইয়ার শপে নেমে ড্রেস নিলাম। তো নেওয়ার পরে আমরা যখন ব্যাক করছি তখন আমি জনি ভাইয়াকেও বাসায় নামাই দিব, ওকেও বাসায় নিব। তখন ও বলছে, ও ওই কথা ও স্টার্ট করছিল যে তুমি বাসায় যে রেডি হয়ে নাও, আমি আসতেছি। হ্যাঁ, আমি বললাম যে আমি রেডি হয়ে কোথায় যাব, আমি তো আসছি শপে। বলে না তুমি সেলুনে যাবো না? তো বললাম যে না আমি যাবো না। তখন সে বলতেছে যে আসো। তো আমি ওকে বলছিলাম যে না, আই থিঙ্ক আই শুড গো। তো জনি ভাইয়াও ছিল। জনি ভাইয়া বলে কি না তুমি যাও, গেলে ভালো হবে। তো ও বলতেছে না তুমি যাও, এক কাজ করো, তুমি রেডি হও, আমি তোমাকে বাসা থেকে পিক করে নিয়ে যাব। তারপরে সে আরো কয়েকবার বললো যে না তুমি যেতে হবে, তুমি যাও, কোনো সমস্যা নাই, তুমি বাসায় রেডি হও, আমি আসতেছি। তো আমি বাসায় যে চিন্তা করলাম যে ও এত করে রিকোয়েস্ট করছে, তো আই থিঙ্ক আই শুড গো। আমি রেডি হলাম। তারপরে ও আসলো, ও একটা জায়গায় আসলো, বাসায় আসতে চেয়েছিল, বাট ইয়ে হওয়াতে দেরি হয়ে যাওয়াতে যেটা হয়েছে যে সে রোডের একটা জায়গায় আমাকে দাঁড়াতে বললো, আমি ওখানে দাঁড়ালাম। তারপরে ও ওর পার্টনারের গাড়িতে করে আসছিল, তারপরে ওর আম্মু আর ও আমার গাড়িতে উঠে তারপরে আমরা গেলাম। আন্টি ওয়াজ নরমাল দ্যাট টাইম? শি ওয়াজ ওকে। আই থিঙ্ক একটু আমি জানি না আসলে বিজনেস পার্টনার কিভাবে পার্সোনাল লাইফকে কন্ট্রোল করে, আমার এই জিনিসটা এখনো মাথায় ঢোকে না। বিজনেস পার্টনারের সাথে বা আপনার ব্যবসায়িক মানুষের সাথে বা আপনি যেখানে চাকরি করেন বা জব করেন সেখানে ডেফিনেটলি এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো একটা থাকেই, সবারই থাকে। আমার অফিস কখনো আমার বাসায় কি হবে, আমি কার সাথে কথা বলবো, আমি কার সাথে ঘুরে বেড়াবো, এটা কখনোই ইন্টারফেয়ার করার কথা না। এবং আমার অফিস কি চিন্তা করবে সেই চিন্তা করে আমি কার সাথে রিলেশন করব বা কার সাথে কথা বলবো সেটাও আমার কখনো করা উচিত না। বাট এই জিনিসটা আমি ও আম্মু আর
মনের মধ্যে দেখেছি যে তখন তারা খুব স্কেয়ার ছিল যে তারা আমার সাথে কি কথা বলবে এবং কি কথা বললে তার বিজনেস পার্টনার মাইন্ড করবে কি করবে না, তাদের সামনে আমার ফোনটা পিক করবে নাকি। ওই দিন থেকে আমি এই জিনিসটা নোটিস করেছিলাম। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ওই যে ট্যাগটা যে আপনি সুগার মাম্মি, এটা একটা ট্যাগ। রিলেশনশিপের মানে লাভ হতেই পারে, আপনার কাছে মনে হয় না যে বয়সটা কোনো সাবজেক্ট না? বয়সটা সাবজেক্ট তো অবশ্যই, ডেফিনেটলি সাবজেক্ট, কিন্তু আমার আর মামুনের মধ্যে সাবজেক্ট হয়ে আসেনি। আমার আর মামুনের মধ্যে পার্সোনালি যেহেতু আসেনি, সো আপনি আমাকে বললেই কি আসবে, না বললেই কি আসবে, কারণ ওর সাথে আমার তো তখন অলরেডি ওই বন্ডটা হয়ে গেছে যে তোমার সাথে আমি মেন্টালি ইনভলভড এবং তুমি আমার কাছে কমফোর্টেবল, আমিও তোমার কাছে। তো ফাইনালি মামুন আপনাকে জানা দিছিল ইভ সেলুনের প্রোগ্রামের পর যে পসিবল না, নাকি ব্লকই ছিল? ব্লকই ছিল। যেটা হয়েছে যে মামুন না যখন ওই যে লাস্ট ইয়ারে বাড়ি পাওয়ার একটা ইস্যু ছিল, তখন থেকে সে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল, বলছিল যে বাড়িটা না দিলে আমি আসবো না, বা এই ধরনের একটা সিচুয়েশন হয়েছিল। তখন আমি আর তোমার সাথে আমি তোমার সাথে জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাট আমরা দুজনে একই বাসায় থাকবো না। তখন ও রাগ করলে বলে যে না তোমার সাথে আমার কোনো রিলেশন নাই বা এটা সেটা, বা রাগ করে অনেক কিছু বলে। তো তারপরও দেখা গেছে যে সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ তখনও থার্ড পার্সন কেউ ইনভলভ হয়নি যে এটা। তো আমি যেটা দেখেছি যে থার্ড পার্সন ইনভলভ হওয়ার ব্যাপারটা হচ্ছে যে সেও ওয়েলকাম করেছে। হ্যাঁ, সে যদি স্পেস না দিত তাহলে কেউ তো আসতে পারতো না, এবং সে চিন্তা করেছে যে আমার যে এইমগুলো আছে বা আমার যে অ্যাম্বিশনগুলো আছে সেগুলো এই পার্সনকে দ্বারা ফুলফিল হবে, লায়লাকে দ্বারা আমার হবে না। সো তখন থেকে সে ওই স্পেসটাই দিয়েছে এবং ওই রাইটটা দিয়েছে যে তার পার্সোনাল ব্যাপারেও সেই লোকটা ইন্টারফেয়ার করবে। যেমন একটা আমি আপনাদের সবকিছু আসলে সবসময় সবাই দেখে, একটা রেডিও শোতে লাইক আপনার বিয়ের কথা উঠছে, এবং আমার কাছে মনে হয় আপু আগে বিয়ে থাকা বা সিঙ্গেল মাদার হওয়া ইটস নট আ ক্রাইম। আই এম অলসো সিঙ্গেল মাদার, আমার 2টা বাচ্চা আছে, আমার বড় ছেলেটা অটিজম। সো আমি খুব প্রাউড ফিল করি জিনিসটাতে। সো যে আমার 2টা বাচ্চা আছে, বাসায় যে আমি বাচ্চাদেরকে দেখতে পারতেছি। সো রেডিওতে যখন আর যে আস্ক করলো আপনাকে যে মামুনকে যে লায়লা উনি কি ম্যারিড, তো ওর দেখলাম একটা টাচ ছিল যে ম্যারিড জানলে তো আমি জানতামই না যে ও ম্যারিড, ও বিয়ে করেই নাই। মানে এটা কি আসলে উনি জানতো না যে আপনার you have a kid and it's not a crime? No, it's definitely it's not a crime. Definitely আমি বাচ্চাদের সাথেই থাকি, সে ওই বাসাতেই এসেছে, ওই বাসাতেই থাকছে, এবং সে আমার তার ফ্যামিলিও আমার ক্লোজ হয়েছে আমার বাচ্চাদেরকে আদর করার মাধ্যমে। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যে সে আমার ছোট বাবুটাকে নিয়ে অনেক খেলাধুলা করছে, আপনি মাঝে মাঝে দিতেন। হ্যাঁ, সো ডেফিনেটলি একটা মানুষের সাথে আপনি যদি দিনে 1 ঘন্টাও এসে স্পেন্ড করে যান, বাসায় কি হচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন। আর সেখানে যখন আপনি 2টা বছর একই বাসায় একই ছাদের নিচে আপনার ফ্যামিলি সহ তার ফ্যামিলি সহ থাকছেন, তখন কোনটা ট্রুথ আর কোনটা ফলস সেটা তো আপনি ডেফিনেটলি বুঝবেন। তো এইটা ম্যারিড আনম্যারিড বাবু এগুলো আসলে কোনো ইস্যু না। তখন আপনাকেও কিন্তু একটু ব্যাকে চলে যেতে হতো যেটা হয়েছে না, হ্যাঁ আমি ম্যারিড না বা আমার বাচ্চা নেই। যেটা হয়েছে যে এটা পার্সোনাল লাইফটা নিয়ে, আমার পার্সোনাল লাইফটা নিয়ে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না দেখেই সেও বলে না। হ্যাঁ, এটা রেসপেক্টটা সে রেখেছে। আরেকটা ইনসিডেন্ট সেটা হচ্ছে যে হিট করার যে ব্যাপারটা, সেটা সে পরে মামুন রিসেন্ট কোনো একটা ভিডিওতেও বলেছে যে আপনিও ওকে মেরেছেন। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, আমি এরকম মনে হয় কিছু একটা মনে হয় না কোন একটা ইন্টারভিউতে। হ্যাঁ আমি দেখেছি ভিডিওটা, তো অনেক হাসলাম ওই ভিডিওতে। আসলে আরো অনেক কিছুই সে বলেছে আউট অফ অ্যাঙ্গার, যেগুলো আসলে কোনো বেস নাই। ওই দিন রাতে আসলে আপু এক্স্যাক্টলি কি হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল যে মানে আপনি লাইভে আসতে বাধ্য হয়েছে? লাইভ ছিল না ভিডিও ছিল? লাইভে ছিল। ওর মধ্যে এই মারামারি করার ব্যাপারটা ছোটবেলা থেকেই ছিল, বাট ও আমাকে খুব সিভিয়ারলি হিট করেছিল। আমি কখনো ভাবতে পারি নাই যে আমাকে কেউ, মানে এটা কি উনি নিজের থেকে করছিল নাকি মানে কোনো কথা কাটাকাটির মাঝখানে? কথা কাটাকাটি কিছুই না, কথা কাটাকাটি মাঝখানে না। ওই পার্টিকুলার ওই দিনের গল্পটা বলি। ওই দিনের গল্পটা হয়েছিল যে কাজে ছিলাম, ওর 2টা বন্ধু এসেছিল, ওই বন্ধুর আর ও দেখা গেছে সারাদিনই বাসায় ছিল, নানা রকম অ্যাক্টিভিটিস হয়েছে বাসায় এসে। তো ওটা হওয়ার পরে আমি আর ও মিলে
গেলাম একটা ভাইয়ার সাথে দেখা করার জন্য, সেখানেও ওই বন্ধুরা হাজির। তো তারাও বলছিল যে চলো একটু এটা খাই ওটা খাই সেটা খাই। তো তারপরে ওইটা ওখানে খাওয়া দাওয়া হলো, ওরা যেটা খেতে চেয়েছে যেটা করা হলো। তারপরে আমরা গেলাম হচ্ছে, আপনি না করেন যে না লাইক এগুলি করা যাবে না বা কখনো আমি দেখেছি কি আমি যদি না করি এই পার্টিকুলার এই জিনিসটা নিয়ে না করি তাহলে সে অনেক বেশি ফেরোসিয়াস হয়ে যায়। আপনার অনেক ভিডিওতে আমি দেখেছি যে লাইক আপনার বাসাতেই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন, এটা কি এই কারণে যে ও পছন্দ করে ড্রিঙ্ক করতে? আমার বাসাতে কখনো, আচ্ছা এটা অন্য জায়গা ছিল? হ্যাঁ, ও পরিচিত মানুষের বাসাটা, আমার বাসা ছিল না। মানে এটা কি আপনার হচ্ছে বাধ্য হতে হয়েছে যে ও পছন্দ করে? ও খুব পছন্দ করে এবং ও অনেক ছোটবেলা থেকেই হি লাইকস, হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে কিছু সারাউন্ডিংসটাই ওরকম ছিল এবং ও পছন্দ করতো। যেটা হচ্ছে যে আমাদের বাসাতে ওই অ্যারেঞ্জমেন্ট কখনো আমরা করা হয়নি, বাট ও তখন সেজন্য ওই রেসপেক্টটা রেখে ও বাইরে যেতে চাইতো, এই ধরনের প্লেসগুলোতে যেতে চাইতো যেখানে এগুলো কনজিউম করা হয়। তো এরকম হলো, যেখানে হলো কি আমরা সারাদিন বাসায় বন্ধুদের সাথে ছিল, তারপরে আমরা যখন একটা বড় ভাইয়ের সাথে একটা সীসা বারে গিয়েছিলাম নিতে, তো ওখানেও সে বললো যে আমি এটা নিব, এটা আমি ইয়ে করবো। তো তখন ওর বন্ধুরাও এসে হাজির, ওই যে দুটো সারাদিন বাসায় ছিল। তারপরে ওখানেও ওরা যা যা খাইতে চাইলো খাওয়া হলো। তারপরে আমরা উত্তরাতে গেলাম, আমাদের ডাইরেক্টর আদিফ হাসান ভাইয়ের বার্থডে ছিল, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে একটা সিলি ইস্যুতে তার খুব মন খারাপ হয়ে গেল। সেটা হলো কি, তার মনে হলো যে আদিফ হাসান ভাই তাকে ইম্পর্টেন্স দেয় নাই, হ্যাঁ, মানে খুব সিলি একটা ইস্যু হয়তো। আমি খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সে একদম সুপার এক্সাইটেড হয়ে গেল, সুপার এক্সাইটেড হয়ে ভাঙচুর করে টোরে সে উত্তরা থেকে গাড়িতে উঠলো। তো গাড়িতে ওঠার পরে ওই বন্ধুরা উত্তরাতেও গিয়েছিল, গাড়িতে ওঠার পর ওই বন্ধুরা আবার কল দিচ্ছিল, বলছিল যে আমরা মিরপুরে যাব, আমরা এটা খাবো ওটা খাবো, মিরপুরে যাব। তো তখন আমি দেখলাম যে সে অলরেডি আউট অফ কন্ট্রোল। তারপরে আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আজকে বাদ দাও, আজকে তো এরকম হয়েছে, তোমার মনটা খারাপ। তো ও বললো যে না আমি যাব। ও না খুব জেদি, ও যখন যেটা বলে মুখ দিয়ে সেটা সে এস্টাবলিশ করার চেষ্টা করে। তো আমি আর মানা করি না, আমি মানা না করে আমি ঠিক আছে আগে বাসায় যাই, আমরা চেঞ্জ করি, তারপরে গাড়ি নিয়ে বের হব। ও বললো যে না আমি বাইক নিয়ে যাব। তাই ওয়াজ থিঙ্কিং যে সে বাইক নিয়ে গেলে সে এত রেগে আছে, হাইপার হয়ে আছে যে তাকে ঠিক মতো ভ্যালু করা হয় নাই ওই ভাইয়ার প্রোগ্রামে, সে হয়তো কোনো একটা ইনসিডেন্ট করে ফেলতে পারে। তো আমি বললাম যে আমরা গাড়ি নিয়ে যাই, হ্যাঁ। তো গাড়িতে যখন উঠলো, উঠা মাত্রই তখন তার মনে হলো কি বন্ধু দুইজন কোথায়। তো আমি বললাম আমি তো জানি না, আমার সাথে কথা হয়নি। তো ও বন্ধুদের মধ্যে একজনকে ফোন করলো, ফোন করে বললো যে তোমরা কোথায়? তোরা বলে আমরা রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। তো রাস্তার মাথায় কেন, বাসায় না কেন? তো বন্ধু বললো কি লায়লাকে ভয় পাইছে, যদি লায়লা রাগ করে। এই কথাটা শুনে সে হাইপার হয়ে সে জাস্ট মানে মোবাইল দিয়ে আমার ইয়ে মুখের মধ্যে হিট করা শুরু করলো। তো তখন আমি খুব মানে চিন্তা করছিলাম যে এরকম করছে কেন। তখন সেটা কিন্তু আমার বাসার গ্যারেজে। সে কি করলো, আমি গাড়ি থেকে নেমে যেতে চাইলাম, সে গাড়ি লক করে দিল এবং গ্লাসও লক করে দিল, হ্যাঁ, চাইল্ড লক করে দিল, যে যাতে আমি গ্লাসটা খুলতে। আমার কিন্তু দারোয়ান দাঁড়ায় দেখতেছে, দারোয়ান গাড়ির পাশে এভাবে দাঁড়ায় দেখতেছে যে কি হচ্ছে, এরকম সিচুয়েশন। আমাকে মারতেছে। এর মধ্যে কিন্তু আমিও ওকে সরানোর চেষ্টা করছি, আমি কিন্তু ওর চুল ধরে টেনেছি, হ্যাঁ। চুল ধরে টানার পরে সে আরো ফেরোসাস হয়ে গেছে। ফেরোসাস হয়ে গাড়ি সে বের করে ফেললো, বের করে রাস্তায় নিয়ে গেল। রাস্তায় নিয়ে সে আমাকে পুরো মারতে এক হাতে গাড়ি চালাচ্ছে, এক হাতে আমার চুল এভাবে ধরে সে নিয়ে যাচ্ছে। তখন ওর বন্ধুরা দেখছে যে এরকম, হ্যাঁ। তারপর আমি চিৎকার করে বন্ধুদেরকে ডাকছিলাম যে তোমরা ওকে থামাও, তোমরা ওকে থামাও। না, ওরা থামায়নি। তারপর পরবর্তীতে গাড়ি একটা হাইওয়ের কাছে নিয়ে গেল, নিয়ে যে সেখানে সে আরো বেশি ফেরাশাস হয়ে গেছে। ওই বন্ধুরা বাইক নিয়ে ওই জায়গাটায় আসছে। তো আমি ওর বন্ধুদেরকে বলতেছিলাম যে তোমরা ওকে থামাও, গ্লাস বন্ধ, হ্যাঁ ও গ্লাসের ভিতর থেকে বলছে তোমরা ওকে ইয়ে করছো না, তা থামাও। ও তো পরে আর না মানে এত ইয়ে করছিল যে আমার নাক দিয়ে রক্ত এই সেই হাবি যাবি। আমি বুঝতে পারছিলাম যে ও আউট অফ কন্ট্রোল, ও মানে এত ফেরোশাস হয়ে গেছে যে ও যে কোনো কিছু করতে পারবে। তো তখন আমি ভাবছি যে আমি কার কাছে হেল্প যাবো। ওইদিকে না আমি হাত দিয়ে, আরো গাড়ি যাচ্ছে, হাইওয়ে তো আরো গাড়ি যাচ্ছে, আমি থামানোর চেষ্টা করছি, আমাদেরকে দেখে আরো গাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে। দুইটা লোক হেঁটে আসছিল এরকম, তারাও তাড়াতাড়ি চলে যাচ্ছে। মানে কেউ ওই সিচুয়েশনে এন্ড এই সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন যে
এর মধ্যে না পড়লে আপনি কোনোদিনও ফিল করতে পারবেন না যে ব্যাপারটা কত ভয়াবহ, কতটাই ভয়দায়ক, যে আপনার কাছের ভালোবাসার মানুষটা না তখন এমন, মানে আমি তখন নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি এতটা এক্সট্রিমলি মোবাইল দিয়ে একটা 13 Pro Max দিয়ে মেরেছে, ওর মোবাইল ভেঙে গেছে, চিন্তা করেন। সো এটা কত জোরে হতে পারে। সে বলেন আমার ফেসে সার্জারি এই সে যাই হোক, হ্যাঁ আমি তো ব্যথা পাচ্ছি না, আমি কতটা ডেসপারেট, কারণ আমি এর আগেও তোমার কাছে মার খেয়েছি, হ্যাঁ তখন কিন্তু আমি কখনো ওই, আমার মনে হয়েছে কি যে আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলোর কি হবে। তাহলে ফিজিক্যাল অ্যাসল্ট হওয়ার পরও কেন আপু ওর সাথে, ওকে কেন আপনি ভালোবাসতেছেন এখন? তারপরে আমি বলি, তারপর যখন এটা হলো তখন আমি বললাম কি যে আমি কার কাছে হেল্প চাবো, আমি লাইফটা তখন অন করলাম। আচ্ছা তখনও আপনাকে কি তখন আমি না, তখন ছেড়ে দেন, তখন সে গাড়ি থেকে বের হয়েছে, সে আমার একটা ফোন নিয়ে নিয়েছে, একটা ফোন নিয়ে গাড়ি থেকে বের করে সে রাস্তায় আমার ফেলে আমার উপর দিয়ে গাড়ি চালা যাবে, এই ধরনের একটা সিচুয়েশন। তারপরে লাইভ অন অফ করে ফেললো এই জিনিস। তো এইরকম মানে কি যে আমরা যে মুভিতে দেখি না যে এই ধরনের সিনগুলো, ওই সিনটা যে আমার লাইফে প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে, এবং আমাকে যে কেউ নাই, কেউ, তখন কিন্তু খুব একটা রাত না, তখন 12টা বাজে, হ্যাঁ। তারপরে আমি মানে খুব বাধ্য হয়ে আমি 999 আপনার অবস্থা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল, অসম্ভব খারাপ ছিল, মানে বলার মতো না। হ্যাঁ আমি তখন একটু হেলদি ছিলাম, ওইভাবে কেটে ছিঁড়ে যায়নি, কারণ ও তো মোবাইল দিয়ে হিট করেছে মাথায়, মুখে, চোখে, তারপরে নিয়ে রাস্তায় ফেলে, এমন যে না খুব কাটাছেঁড়া হয়ে গেছে, কাটাছেঁড়ার মতো সিচুয়েশন হয় নাই, বাট আমি ব্যথা পাচ্ছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত কিছুর পরে কেন আপু মানে আপনি ওকে কেন মাফ করে দিলেন? তখন তারপরে তো আমি তো ভেবেছি যে না আর না, এইটা তো সম্ভবই না, বিকজ ওকে তো আমি আর ট্রাস্ট করতে পারবো না যে ও আমাকে এইরকম এক্সট্রিম, এই জিনিসটা না ও বুঝবে না, যে কারণ ও কিন্তু আমাকে হিট করেছে, ও কিন্তু হিট ব্যাক পায়নি। ও যদি কোনো মানুষের কাছে, কিন্তু উনি বলে যে উনি হিট ব্যাক, মানে উনাকে আপনি মেরেছেন, মানে ওনাকে আমি মারিনি, ওনাকে আমি ডিফেন্ড করার চেষ্টা করেছেন, হ্যাঁ ডিফেন্ড করার চেষ্টা করেছি। এটাতে যেটা হয়েছে যে ওর হাতে ব্রেসলেট ছিল, এখানে হাতে কেটে গেছে, বা আমি যখন চুল ধরেছি ওর আমার খামচি লেগেছে এখানে, ডিফেন্ড তো আমি করবোই, এখানে যে সে হলে ডিফেন্ড করতো, সে বুঝতে পারবে না যে আমার তখন মানসিক স্টেটটা কেমন ছিল, কারণ তার বোঝার ক্ষমতা নাই। 3 দিন বাদেই এসে বললো যে সরি তোমাকে আসলে মারা উচিত হয় নাই, আমি আসলে তুমি যাই করো না কেন, বা যত খারাপই হও না কেন, বা যেটাই হও না কেন, তোমাকে আমার এইভাবে হিট করা উচিত হয়নি, এইভাবে হিট করা উচিত হয় না। আপনি তখন আবার ভুলে গেলেন। সে যখন আমাকে সরি বললো, তো তখন আমি আপসেট ছিলাম, বাট যখন হিট হয়েছি তারপরের দিনই আমি কিন্তু ওর এগেইনস্টে একটা করেছিলাম, কমপ্লেইন করেছিলাম পুলিশে, যেটা যেটাই পরবর্তীতে একটা কেস হয়ে গিয়েছে। তো ও সেটা আগে থেকেই বললাম না, ও তো অনেক ফেমাস একজন লোক, ওর তো ভালো কানেকশন। আমি জানতাম না যেটা কেস হয়ে গেছে, বাট ও জেনে ফেলছে যে এটা অনেক সিরিয়াস ইস্যু, মানে লাইক কেস হওয়ার মতন, এটা ভায়োলেন্স ছিল, তো এটা একটা কেস হয়ে গেছে। বাট ওইটা আপনি তখনই করেছেন, পরে করেন নাই? আমি এটা পরের দিন, মানে যেদিন পরের দিনই করেছেন, মানে এটা পরের দিন না, এটা সেদিনই হবে, কারণ এটা রাত 12টার পরে তো সে আমাকে হিট করেছে, তো সেদিন মর্নিং এ আমি আমরা যারা ফলোয়ার, এটা হয়তোবা আজকে সবাই জানলো যে আপনি, মানে সবাই মনে করে যে সেলুনের প্রোগ্রামের পরে যে আপনি যে করে আসছেন, এটা আপনি আগেই করছেন। এটা আমি আগেই করেছি, এবং এটা আগে করেছি মানে কি কমপ্লেইন দিয়ে এসেছি পুলিশ স্টেশনে। ওইটা হচ্ছে পরে, ওইটা পরবর্তীতে ওনারা যেহেতু ছিল, যে ওনারা আমার সাথে ফোনে ছিল, 999 ফোনে ছিল, 999 আপনি কাউকে না পেয়ে তখন 999 সারাক্ষণ আমার সাথে 999 ফোনে আমাকে অনেক হেল্প করেছে। সত্যি কথা বলি যে আমি, মানুষ বলে না যে হেল্প পাওয়া যায় না, বা সেটা আমি অনেক হেল্প পেয়েছি। ওইরকম একটা খারাপ সিচুয়েশনে তারা যে আমাকে কিভাবে স্টেবল করেছে, এবং তারা আমাকে কাম ডাউন করেছে যে ঠিক আছে। কিন্তু এরপরে যখন আপনি, মানে লাইক ও যখন হি ওয়াজ ইনটু জেল, আপনি অনেক ভেঙে পড়ছিলেন, মানে আপনি লাইক চেহারা একদম পুরো মানে হ্যাঁ, কারণ ও তো আমার ভালোবাসার মানুষ। ও যদি কোনো কারণে কষ্টে থাকে তাহলে তো আমারই খারাপ লাগবে। আপনার হেয়ার কাটের রহস্যটা কি? এটা আমরা অনেকেই অনেক রকম রহস্য বলে, অনেকে বলে যে হ্যাঁ চুল ড্যামেজ হয়ে গিয়েছে, বাট সেটা না, আমার চুল ডেফিনেটলি ড্যামেজ হয়নি, চুল বরং তখন আরো ভালো ছিল, এখন খারাপ অবস্থা। এখন অনেক সুন্দর, মানে এখন অনেক সুন্দর আপনি, মানে আগেও সুন্দর ছিলেন, কিন্তু এখন অনেক
ফ্রেশ লাগে আপনাকে দেখতে। হেয়ার কাট করেছি, একটু মানে খারাপ লাগছে, কারণ কি মামুনের খুব স্টাইলিশ, এবং ওর এগুলো আমি না খুব পছন্দ করতাম। ও কালার টালার করতো, নানা রকম কালার টালার, উইয়ার্ড কালার করতো, তারপরেও আমি ওকে সাপোর্ট করতাম। কেন? যে এটা ওর মনের শান্তি। হ্যাঁ, আমি জোর করে যদি ওকে কালার করা বন্ধ করাই দিই, ওর মনের শান্তিটা তখন থাকবে না, তখন বলবে যে না, আমি এর কাছে আসলে কমফোর্টেবল হতে পারছি না। আমার বলছি আপনি তো আমাকে অনেক আগের থেকেই চিনেন, আমিও সারা জীবনে অনেক কালার করেছি, লাল, নীল, হলুদ, সবুজ, অনেক কালার করেছি, বাট এখন তো করি না। তো ও যখন বুঝতে পারবে, তো তখন হয়তো সে স্টপ হয়ে যাবে, এবং তখন সে একটা সোবার কালারে আসবে, এখন যেরকম আছে। তো আমি সেই জন্য আমি ওকে ওর উপরে কখনো কিছু ইম্পোজ করতাম না। যেই জিনিসগুলো ওর জন্য খারাপ, ওর হেলথের জন্য খারাপ, সেইগুলো নিয়ে আমি মানা করতাম। আমি বলতাম যে এটা তুমি করো না, বা এটা তুমি খেও না, এটা তোমার হেলথের জন্য খারাপ, বা তুমি এই ধরনের অ্যাটিটিউড দেখাও না, বা এই ধরনের আচরণ করো না, এই জিনিসগুলো আমি বলতাম, তাও জোর করতাম না। আমার কথা হচ্ছে যে কাউকে জোর করে শেখানো যাবে না। হ্যাঁ, ওর নিজে থেকে রিয়েলাইজেশনটা আসতে হবে। তো ও খুব স্টাইলিশ ছিল, আর ওর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ওর চুল ওইটাকেই কেটে দিছে। ওইটাকেই যখন কেটে দিচ্ছে, তখন ওর চেয়ে মনে হয় আমি বেশি কষ্ট পাইছি। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এই হেয়ার কাট। এত কষ্ট পাইছে, আমার মনে হচ্ছে যে ও তো কত কান্না করছে এটার জন্য। ও মনে হয় আমি মরে গেলে অত কাঁদবে না, ওর চুল কেটে নেওয়ার কারণে। দ্যাটস ওয়াই আপনিও কেটে ফেলছেন। এখন আপু যদি মামুন বিয়ে করে ফেলে কি করবেন? ও তো করবেই অবভিয়াসলি। এটা আমি আগেও চিন্তা করেছিলাম, যখন ওর সাথে আমার রিলেশন ছিল। আমার খুব ন্যাচারাল একটা ব্যাপার হচ্ছে ওর সাথে আমার এজ ডিফারেন্স, এবং ওর অনেক আগে আমি মারা যাব। নাও হতে পারে, জীবন মৃত্যু আল্লাহর হাতে। সেটা ঠিক আছে, বাট আমি যদি সহজ রাস্তায় চিন্তা করি, তাহলে এটাই যে ও তো বিয়ে করবে, এটাই তো নর্মাল। ওর একটা লাইফ আছে, ওর একটা ফিউচার আছে। আপনার কষ্ট হয় না এই কথাগুলো বলতে? হ্যাঁ, হয়। আপনার এই জন্যই বলি যে আপনি অনেক স্ট্রং, মানে আপনি অনেক অকপটে মানে কথাগুলো বলতেছেন। অকপটে বলে যাচ্ছি, বাট এটাই তো রিয়ালিটি তো আসলে, যেমন ও আমার কাছ থেকে চলে যাবে, এই রিয়ালিটিটা না আমি কখনো ভাবতে পারিনি। এটা আমাকে অনেক মানুষ বলেছে। আমি যখন ফার্স্ট ওর সাথে রিলেশনে, তখন জিনিসটা পাবলিক হয় নাই, 2021 সালে জিনিসটা পাবলিক হয়নি, বা সে আমাকে এক্সপোজ করেনি। ও আমাকে এক্সপোজ করেছে যখন আমরা একসাথে থাকা শুরু করি। তার আগে থেকেই তো আমাদের রিলেশন। তো তখন যারা জানতে পেরেছে, অনেক মানুষ যাদেরকে আমি চিনিও না, হ্যাঁ, তারা আমাকে ইয়ে করেছে, সাবধান করে দিয়েছে, ও কিন্তু তোমাকে চলে যাবে, ও একটা পারপাসে তোমার কাছে এসেছে। এবং ঠিক 2টা বছর তুমি দেখো, ঠিক 2টা বছর, এবং এই 2টা বছর যে সত্যিকার ভাবে ওদের কথাগুলো যে এইভাবে হয়ে যাবে, আমার মনে হয়েছে যে আমি তো কোনো কিছু বাকি রাখি নাই। মানুষের কাছে আপনি খারাপ হলেন। হ্যাঁ, মানুষের কাছে দিন শেষে আমি খারাপ হলাম, যেটা আসলে হওয়ার দরকার ছিল না, কারণ ভার্চুয়াল প্ল্যাটফর্মটা আমারও না, আমি এখানে কিছুই না। আমি ওর জন্য আমি আমার ফুলেস্ট দিয়েও ও আমার কাছে থাকলো না, বিকজ ওর অ্যাম্বিশনটা আরো অনেক বড়। আর দিন শেষে ওই মানুষগুলো 2 বছর আগে মানুষগুলো যেটা বলেছিল, যে 2টা বছর পরে ও ঠিকই চলে যাবে তোমার কাছ থেকে সবকিছু নেওয়ার পরে, এটা তাদের কথা, আমার কথা না। তো 2টা বছর পরে তো ঠিকই দেখা গেল যে ওইটাই চলে গেল। এখন আপু মানে ফিউচারে কি করার প্ল্যান আছে? বিকজ অনেকেই বলে যে আপনি মামুনের সাথে থেকে থেকে আপনার ফলোয়ার বেড়েছে, বা মামুনকে আপনার দরকার হচ্ছে বিকজ অফ হচ্ছে হলো আপনার ল্যামলাইট, ফেস ভ্যালু লাগবে। সো এটা কি আসলে ট্রু, নাকি আপনার সামনে কোনো ফিউচার প্ল্যান আছে, বা আপনি কিছু করতে চান? আমার ফিউচার, আমার লাইফ কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে না, কারণ আমি না জানি অ্যাক্টিং, না জানি নাচ, না জানি গান, না কিছুই জানি না, না আমি কন্টেন্ট ক্রিয়েশন পারি। আমি মামুনের সাথে ভিডিওতে আসার কারণটাই হচ্ছে মামুন। তার কারণ হচ্ছে যে মামুন কে ইন্সপায়ার না করলে না, মামুন তখন ভিডিও করতো না। বাট আমিও বুঝে গিয়েছিলাম যে ওর ক্যারিয়ারটাই হবে মিডিয়া, আমি বুঝি নাই যে সে একটা ব্যবসায়ী হয়ে যাবে বা এটা সেটা। আমি তার ইচ্ছাই ছিল সে মিডিয়াতে ক্যারিয়ার করবে। তো আমার তখন মনে হয়েছে যে ওকে সাপোর্ট করার জন্য, যদি ওর একটা কমফোর্ট জোন থাকে, যে ঠিক আছে আসো একটা ভিডিও করি, আসো একটা প্রমোশনাল ভিডিও করি, বা আসো এটা করি ওটা করি, বা আসো একটা টিকটক করি, তার কাছের মানুষটা যদি তার পাশে থাকে, তাহলে সে হয়তো কমফোর্টনেসটা তার থাকবে, সেটা থেকেই তার সাথে ভিডিওগুলো করা। তো যেটা হয়েছে যে
না এটা আমার প্রফেশন, না এটা আমার কোনো কিছু, না এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান আছে। এটা টোটালি তার ব্যাপার ছিল, এখন প্রবাবলি তার ব্যাপারও নাই। এখন তাহলে দিন কাটছে, দিন কাটার মতো। দিন কাটছে, দিন কাটার মতোই আমার। হ্যাঁ আচ্ছা, আমরা একদম আপু আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খুলবো, মানে এক অ্যান্সারে আপনার কথাগুলো বলতে হবে, ঠিক আছে? আমরা আমাদের প্রথম কোশ্চেন যাচ্ছি, মানি অর লাভ? লাভ। লাভ কেন? আপনি লাভ তো একজনকেই করেন। আচ্ছা, আপনার কাছে ফেমটা ইম্পর্টেন্ট নাকি যাকে আপনি চাচ্ছেন পাশে সেই ইম্পর্টেন্ট? যাকে আমি চাচ্ছি পাশে। ওকে, লং ড্রাইভ অর রুম ডেট, কোনটাকে প্রেফার করেন? লং ড্রাইভ অলওয়েজ। ওকে, কফি ডেট অর মানে ভ্যাকেশন, মানে আউট অফ বাংলাদেশের ভ্যাকেশন? আউট অফ বাংলাদেশ। আপনার লাইফের সবচেয়ে এরকম কোনো পার্সন আছে যাকে খুব বেশি হেট করেন, মানে আপনি তার ফেস কখনো দেখতে চান না? নাই। আসলে নাই, মানে এত মানুষ আপনার ক্ষতি করছে তারপরে আপনার কারোর প্রতি কোনো নাই। আচ্ছা, আপনি আপনার নিজেকে এক কথায় ডিসক্রাইব করেন যে আপনি আসলে কেমন? আমি আসলে খুব কেয়ারিং এন্ড লাভিং। আচ্ছা, কোনো কিছু নিয়ে লাইফে রিগ্রেট আছে? না, নাই। আপনার সামনে ফিউচার প্ল্যান কি? পিসফুলি লাইফটা লিড করা। মামুন যদি কখনো ফিরে আসে? অবভিয়াসলি ওয়েলকাম। আচ্ছা, গতকাল রাতে তো ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্নে কি আসছিল? আমি স্বপ্ন দেখেছি গতকাল, এই জন্যই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকগুলো ড্রেস গিফট পেয়েছি। এটাই দেখলাম। আমি ভাবছি আপনি বলবেন মামুনকে দেখছেন। লাস্ট কোনো কাজে মানে কাজটা করে রিগ্রেট ফিল হয়েছে? না, আই ডোন্ট রিগ্রেট। কম্প্রোমাইজ ওয়ার্ডটাকে কিভাবে দেখেন? মানে কম্প্রোমাইজ ওয়ার্ডটাকে যদি মানে ডিসক্রাইব করেন তো কিভাবে ডিসক্রাইব করবেন? কম্প্রোমাইজ ওয়ার্ডের মিনিং তো আমি বলবো না, যেটা হচ্ছে যে কম্প্রোমাইজটা আসলে লাইফে অনেক ইম্পর্টেন্ট, একটা রিলেশনশিপের জন্য বলেন বা ফ্যামিলির জন্য বলেন বা ইভেন জবের ক্ষেত্রে যেখানেই বলেন না কেন, কম্প্রোমাইজ আসলে করলে অনেক কিছুই ইজি হয়ে যায়। তো অনেকে এটা মিসইউজ করে, আশেপাশের লোকজন সেটা মিসইউজ করে আর কি। লাভের ক্ষেত্রে এইজটা কি ম্যাটার করে? আমার ক্ষেত্রে তো করেনি। সোশ্যাল মিডিয়াতে যখন আপনাকে কেউ ট্রোল করে তখন ওটাকে কিভাবে দেখেন? ফান হিসেবেই নেই। ফান হিসেবে নেন। অনেকেই বলে সুগার মাম্মি, এটাকে আপনি কিভাবে মানে দেখেন? আসলে কি আপনি সুগার মাম্মি? আসলে তো সুগার মাম্মি হতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকক্ষণ আমরা অনেক লং কনভারসেশন, যেসব কথা আসলে অডিয়েন্স কখনোই জানতে পারেনি, আজকে হয়তোবা আমার ফেস কার্ডের মাধ্যমে অনেক গল্প আমরা করলাম, আপনি অনেক কিছু শেয়ার করলেন। এই লায়লাকে আমার মনে হয় না কেউ কখনো দেখছে, বা মানে আমরা যারা মেয়েরা ফিমেল আছি অনেকেই আছে, আমরা আপনাকে বোঝার চেষ্টা করি বা বুঝি। সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার স্টুডিওতে আসার জন্য। আর আপনার যারা ভিউয়ার্স এন্ড ফলোয়ার আছে তাদেরকে যদি কিছু বলতে চান? সবাইকে বলবো যে লাইফটা আসলে সবসময় স্মুথ যায় না, তো এর মধ্যেই আপনি ভালো থাকতে চেষ্টা করবেন। আর লাইফে যেটা আছে যে কাউকে কষ্ট দিয়েন না, মানে কারো কষ্ট আসলে কাউকে কষ্ট দিয়ে আসলে আপনি নিজে কতটা সুখী থাকতে পারবেন। আপনার হয়তো একটা কথাতে একটা মানুষের সারা রাতের ঘুম বন্ধ হয়ে যেতে পারে, তো এমন কিছু করবেন না যে আপনার কোনো একটা কথাতে বা কোনো একটা আচরণে অন্য মানুষটা কষ্ট পায়। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আপনার সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন এবং অবশ্যই ফেস কার্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।